নিজস্ব এটা ক্যাপাসিটির বাইরে। আমি এখন চিন্তা করছি যে আমি কি প্রতিদিনই আমার লিঙ্কে করব কিনা। আচ্ছা দেখি, আমি ডিন স্যারের সাথে কথা বলছি, কিন্তু স্যার বলছে যে এইটা সমস্যা। প্রথম যে লেকচারটা ফান্ডামেন্টালস অফ পোল্ট্রি হাউজিং, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা ফান্ডামেন্টালস অফ পোল্ট্রি হাউজিং, আমরা তো এটা প্রথম দিন তো আমরা শুধু অল্প কিছু কথা বলেছি, তাই না? হ্যালো, জি স্যার। আচ্ছা, আমরা আজকে আমার পার্টে যেসব লেকচার আছে তার মধ্যে আমি প্রথম টপিকসটা শুরু করতে চাচ্ছি যে ফান্ডামেন্টালস অফ পোল্ট্রি হাউজিং। তোমরা লেভেল 1 সেমিস্টার 1-এ পোল্ট্রি হাউজিং এর উপরে প্র্যাকটিক্যাল হয়েছে একটা। তোমাদের কি কিছু মনে আছে যে এই ঘর কত ধরনের হয় পোল্ট্রির? শাহানুর বলো তো, 47 শাহানুর। জি স্যার। হ্যাঁ, তুমি বলো দেখি কত ধরনের ঘর পড়ছো, এটা প্র্যাকটিক্যাল করছো না? হ্যাঁ স্যার, প্র্যাকটিক্যাল তো স্যার করেছিলাম। হ্যাঁ, মনে আছে কয় ধরনের ঘর হয়? মনে আছে স্যার একটু। আচ্ছা, তুমি না পারো, কে পারবে আমাকে একজন বলো তো? 3 ধরনের ইন্টেনসিভ, সেমি ইন্টেনসিভ আর হচ্ছে স্যার আরেকটা কি জানো স্যার? ইন্টেনসিভ, সেমি ইন্টেনসিভ আর স্যার আরেকটা স্যার এক্সটেন্সিভ। জি স্যার। আচ্ছা, তা তুমি যখন ইন্টেনসিভ সিস্টেমের জন্য ইন্টেনসিভ সিস্টেম অফ রেয়ারিং, জি স্যার। আসলে পোল্ট্রি রেয়ারিং এর 3টে সিস্টেম, একটা ইন্টেনসিভ সিস্টেম অফ রেয়ারিং, এক্সটেন্সিভ সিস্টেম, একটা সেমি ইন্টেনসিভ। জি স্যার। এই সিস্টেম অফ রেয়ারিং এর সঙ্গে সঙ্গে পোল্ট্রি হাউসেরও কিন্তু যে প্যাটার্ন এবং ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যাবে। তো এখন এই ইন্টেনসিভ সিস্টেমটা কোনটা? এটা স্যার একদমই যেটা কনজারভেটিভ, যেটা একদমই মানে স্যার বাইরের সঙ্গে সম্পর্কটা থাকবে। আচ্ছা, গুড। বর্তমানে কমার্শিয়াল ওয়েতে সব ঘর তৈরি করা হয়েছে, সেটি আসলে ইন্টেনসিভ হাউজিং, এবং এই ধরনের রেয়ারিং সিস্টেমটাই হচ্ছে ইন্টেনসিভ সিস্টেম। আর সেমি ইন্টেনসিভ হচ্ছে আমাদের পোল্ট্রি ফার্মে দেখেছো যে মাঝখানে একটা ঘেরা দেয়া, জি স্যার, একটু দরজা আছে, মুরগিগুলো ইচ্ছা করলে বাহিরেও আসতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যেই থাকে, আবার ভিতরে তারা থাকে কিছুক্ষণ। বৈশিষ্ট্য হলো যে কিছু খাবার তারা ওই বাহির থেকে কালেক্ট করতে পারে, আবার ভিতরে কিন্তু আমরা খাবার দিয়ে দিই। আর ইন্টেনসিভে কিন্তু কোনো বাহিরে তাদের খাবার কালেক্ট করার কোনো সুযোগ নেই। আর এক্সটেন্সিভ যেটা, অথবা এক্সটেন্সিভের আরেকটা নাম আমরা বলি ব্যাকইয়ার্ড ফার্মিং, সেখানে কিন্তু কৃষকদের এটা কৃষক থেকে কৃষক ভেরি করে। কারো চিকেনের সারা দিন তারা ছাড়া থাকে, রাতের বেলায় শুধু রাতের শেল্টারটা দেওয়া হয়, খাবার দাবার এভরিথিং সে চিকেন নিজেই সেটি সোর্সিং করে। এবং এক্সটেন্সিভ সিস্টেমে চিকেনের প্রতি মালিকের অত বেশি নজর থাকে না। তা বিনিময়ে কি হয়? বিনিময়ে তার প্রোডাকশন ওই রকম কম, এবং ওই মুরগিগুলো কিন্তু লোকাল জাতের হয়ে থাকে বা কম প্রোডাকশন, কম প্রোডাক্টিভ হয়ে থাকে। আর সেমি ইন্টেনসিভে কিন্তু মোটামুটি মাঝারি মানের প্রোডাক্টিভিটি যেগুলো ব্রিডের বা ভ্যারাইটি, সেগুলো পালন করা হয়। আর ইন্টেনসিভে কি কম প্রোডাক্টিভ দিয়ে মানে বিজনেস করা যাবে? না স্যার, যাবে না, কারণ এখানে তো আমাদের ব্যাপক খরচ। দেখো, ঘরটাও তাদেরকে ভালো দিতে হবে, খাবারও পুরোটাই দিতে হবে, ভ্যাকসিন মেডিসিন দিতে হবে, দিয়ে দিন শেষে যদি উৎপাদনের পরিমাণ কম হয় তাহলে তো বিজনেস হবে না। যার কারণে ইন্টেনসিভের এই ব্রিডটা দিতে হয়, বা ভ্যারাইটি বা স্ট্রেইন, এটা হাই ইল্ডিং দিতে হয়। তোমরা নিশ্চয়ই কিছু ব্রিড ভ্যারাইটি স্ট্রেইনের নাম পড়েছো, যে বর্তমানে ব্রয়লারের জন্য কোনগুলো হাই ইল্ডিং স্ট্রেইন, লেয়ারের জন্য কোনগুলো হাই ইল্ডিং স্ট্রেইন, সে পর্যায়ে আমি যাব না। আমার ফোকাস হচ্ছে যে ওই ইন্টেনসিভ সিস্টেমে যে ঘরটা তৈরি করব,
সেমি ইন্টেন্সিভের যে ঘরটা তৈরি করব বা এক্সটেন্সিভ হলে যে আমাদের ব্যাকইয়ার্ডে যে ঘরটা দেয়া হয় সে সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা নেব, ফান্ডামেন্টালস ধারণা। আমি এক্সাম্পল স্বরূপ যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, এখন ধরো ইন্টেন্সিভ সিস্টেমে তুমি 1000 ব্রয়লার মুরগি পালন করবা। রাইট নাও তোমার কি নলেজ আছে এই 1000 ব্রয়লার মুরগির জন্য যে ঘরটা তৈরি করবা কত ফুট দৈর্ঘ্য, কত ফুট প্রস্থ হবে, উচ্চতা কতটুক হবে, তার মানে কোন অংশটা খোলা থাকবে, কোন অংশ ওয়াল দেয়া থাকবে, কি দিতে হবে, কত টাকা লাগবে, এটা কি তুমি রাইট নাও একটা ড্রয়িং করে এই স্পেসিফিকেশন গুলো দিতে পারবে একজন কৃষককে? না স্যার। আচ্ছা, এবং সেমি ইন্টেন্সিভেরও কিন্তু পারবা না। আমরা এই লেকচারটা দেওয়ার শেষে আমি আশা করছি তোমরা এই কাজটা করতে পারবা। তো এইটাকে আমরা বলি লেকচার আউটকাম। আমার এই লেকচার শুনে তোমার এই উপকারটা হবে। তাহলে মনে রাখবা এই পয়েন্টটা, আমরা যেন এই লেকচার শেষে ওই কাজটা যেন করতে পারি। হ্যাঁ, আচ্ছা। দ্বিতীয় হলো এই যে পোল্ট্রি যে ঘরগুলো করি, এই রূপের ডিজাইনের উপর ভিত্তি করে কয় ধরনের হাউজিং পড়েছিল মনে আছে? স্যার 6 ধরনের স্যার। 6 ধরনের, 5 কি 6 ধরন এরকম কিছু। কি কি বলো? স্যার সিঙ্গেল রুফ, ডবল রুফ, তারপরে ক্যাবল টাইপ, আর হচ্ছে তুমি একটু স্টপ যাও। আশরাফ নাকি এটা 96? জি স্যার, আশরাফুল আলম। আশরাফুল, তুমি বলো অন দ্য বেসিস অফ রুফটপ। স্যার সিঙ্গেল, মাল্টিপুল, তারপর এই কি বলে ডাবল। না, হয় নাই। আচ্ছা, ইরফান বলো 174। ইরফান কি আছো নাকি আজকে কুয়াশার কারণে এখনো লেপের নিচে? না স্যার, আছি স্যার। ওকে, গুড। আচ্ছা, আমি তোমাদেরকে ভিডিও কিন্তু ওপেন করতে বলতে পারি, কাজেই একটু মানে রেডি হয়ে আইসো আর কি। তো ইরফান তুমি বলো দেখি অন দা বেসিস অফ রুফ টাইপ এই পোল্ট্রি হাউজিং গুলোকে কয় ধরনের ভাগ করা হয়েছে? স্যার মেবি 3 টাইপস। বলো। 3 ধরনের স্যার। হ্যাঁ বলো, কি কি? স্যার সেটা এখন খেয়াল আসতেছে না স্যার। নিরুপমা 20 আইডি। নিরুপমা আছো? স্যার। হ্যাঁ, তুমি বলতে পারবা? স্যার আমার নিজের এখন খেয়াল আসতেছে না। বাবা, তোমরা এই বেসিক আমার প্র্যাকটিক্যাল গ্রুপে ছিলা ফার্স্ট ইয়ারে? কি আমি না স্যার, আপনাকে পাইনি। স্যার আমাদের ব্যাচে মনে হয় আপনার প্র্যাকটিক্যালটা ছিল না, এর আগের ব্যাচে ছিল। আর আপনি হলো আমাদেরটা দুইটা গ্রুপের, গ্রুপ 2 আর 4 এর হলো ওই যে মুরগির বিভিন্ন অর্গান দেখাইছিলেন কেটে। তাহলে হয়তো আমার সুযোগ হয়নি। এনিওয়ে, আমার মনে হয় যে সারি ক্লাস নিয়ে উনি তো এটা নিশ্চয় বলেছেন এবং প্র্যাকটিক্যাল খাতায় করেছো। এগুলো খুবই ফান্ডামেন্টাল। দেখো আমরা যে একটা ঘরের যে ডিজাইন মাপজোক যে জানবো আমাদের। স্যার এটা কি ওই যে শেড, গ্যাবেল এগুলো? ইয়েস, স্যার মনিটর, সেমি মনিটর আর গ্যাবল জি স্যার। হ্যাঁ, এটা হলো মনিটর বা মনিট্রাস, ইঞ্জিনিয়ারিং এর ভাষা বলে। সেমি মনিট্রাস অথবা সেমি মনিটর এবং গ্যাবল টাইপ। তারপরে আরো হইতে পারে ফ্ল্যাট রূপ হইতে পারে, কার্ভ রূপ হইতে পারে। ঠিক আছে, এখন ওইটার সঙ্গে তোমার কিন্তু একটা ধারণা থাকতে হবে যে এই মনিটর ঘরটা কখন হবে, সেমি মনিটরটা কখন হবে, এটা গরমের দেশে হবে নাকি ঠান্ডার দেশে হবে। তো বাংলাদেশের কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশে কয়টা সিজন? নরমালি 6টা, কিন্তু 3টা আর কি ফিল হয়। 3টা ফিল হয় একদম। পোল্ট্রির জন্য যদি আমরা বলি সিজনের সঙ্গে সঙ্গে কি ঘরের যে অ্যারেঞ্জমেন্ট এটা চেঞ্জের প্রয়োজন আছে না? আছে। এখন যেমন শীত পার করছি,
সারা বছর জুড়ে যদি শীত থাকতো তাহলে কি আমরা জানালার পরিমাণ ঘরগুলোতে কম দিতাম না বেশি দিতাম? দিতামই না। কম। দিতামই না, রাইট। ইউরোপের ঘরগুলোতে দেখো যে ছোট্ট ছোট্ট কিন্তু জানালা এবং প্যাটার্নটা অন্যরকম। তো এখন আমাদের যদি ঘর যেহেতু ওই শীতের জন্য করলেও চলবে না, আবার গরমের জন্য করলেও চলবে না, তাই না? তাহলে আমরা কি ইউরোপিয়ান ঘরের মতো করে করতে পারবো? না স্যার। তাহলে কি আমাদের ঘরটা কিন্তু হবে মোস্ট ইন্টেলেকচুয়াল, যেটি মানে এক ডোজ দিয়ে সারা বছর পার করা যায়। বিভিন্ন ধরনের সলিউশন করতে হবে আমাদেরকে। সেজন্য তাহলে আমাদের ফান্ডামেন্টালস যে বিষয়টা সেটা কিন্তু জানতে হবে যে আমাদের কমপক্ষে দুটি সিজনকে অ্যাড্রেস করতে হবে। কমপক্ষে একটি হলো গরম আর একটি হলো ঠান্ডা। এই গরম এবং ঠান্ডার জন্য আমার গরমের জন্য জানালা বেশি দরকার, গরম বাতাস যাতে বের হয়ে যায়, ঠান্ডা বাতাস যাতে ইন করে। আর ঠান্ডার জন্য কি করতে হবে? আমার যেন এই বাতাস যেন না ঢোকে। বাতাস যেন না ঢোকে, রাইট। বাতাসের সঙ্গে কিন্তু টেম্পারেচারের ফিলিং এর একটা সম্পর্ক আছে। ওয়েদার ফোরকাস্টে দেখো না যে আজকের তাপমাত্রা এত, কিন্তু অনুভূত তাপমাত্রা কত আছে না? যে থার্মোমিটার দিয়ে মেপে দেখবে একটা, আর মানুষ অনুভব করছে আরো ঠান্ডা। কারণ কি? ঠান্ডার সঙ্গে যদি বাতাস থাকে তাহলে মানুষের অনুভূতিটা আরো বেশি, মানে ডিপ হয় বেশি, সেটাকে অনুভূত তাপমাত্রা বলে। তা আমাদের সেজন্য বাতাসটা কিন্তু একটা বড় বিষয়। সিমিলারলি গরম যখন বেশি লাগে তখন যদি তুমি ঠান্ডা বাতাস না দাও, ওই সেম টেম্পারেচারের বাতাসও যদি ফ্লো করো, তাও কিন্তু একটু ঠান্ডা পাওয়া যায় না? আমরা যে ফ্যান চালাই এখানে কি কোনো কুলিং সিস্টেম আছে? নাই, শুধু বাতাসের ফ্লো করে, এজন্যই কিন্তু আমরা আরাম পাই, কারণ সে একটা সিলিং ইফেক্ট তৈরি করে। এখন পোল্ট্রির যখন আমরা হাউজিং করব তখন এই সিজনের বিষয়টা মনে রাখতে হবে, এবং আমার ঠান্ডা এবং গরমের জন্য যে এয়ার মুভমেন্টের একটা ভূমিকা আছে এটা মাথায় রাখতে হবে। এখন আমার মনে হয় যে বেসিক গুলো তোমাদের আবার রিভিউ করতে হবে। তোমার মিনিমাম জিনিসগুলো না জানলে হবে না, তোমরা একটু রিভিউ করো। আমরা আসি, দেখো আমরা যদি খুব কনভেনশনাল কথা বলি, এটা লেভেল 1 এর একটা পোল্ট্রি হাউজিং আমরা কেন দেই? প্রথম কথা হলো যে কমফোর্ট এবং প্রোটেকশনের জন্য দেই। প্রোটেকশন মানে কি? চোর প্রোটেকশন? নট নেসেসারি। ইনক্লুডিং চোর, আমরা কিন্তু এনভায়রনমেন্টাল যে হ্যাজার্ড আছে সেগুলো থেকে প্রোটেক্ট করি, ঝড় বৃষ্টি রোদ এইটা থেকে। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ইন এ কন্ট্রোলড ম্যানার, আমরা ঘরটা দিই এই কারণে যেন আমরা সায়েন্টিফিক ওয়েতে ম্যানেজ করতে পারি। আমরা যখন খুশি আমরা দেখবো, তাদের ওজন নেব, আমরা ভ্যাকসিন দেব, মনিটর করব। ঘর না হয়ে ছেড়ে দেওয়া হলে তো পারবো না, এই জন্য ঘরের প্রয়োজন আছে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের জন্য। ইজি, কনভিনিয়েন্ট এন্ড ইকোনমিক অপারেশনস, আমরা যদি ইজিলি ক্যাচ করতে চাই তাহলে তো আমার ঘর লাগবে। এরপর দেখো রিডিউসেস দ্য টোটাল কস্ট অফ প্রোডাকশন, আমরা কিন্তু টোটাল কস্ট কমায় প্রফিট বেশি করার জন্য আমরা ঘর দিই। ম্যাক্সিমাইজিং ফ্লক পারফরমেন্স, মানে মুরগিগুলো যেন আরামে থেকে বেশি পরিমাণে আমাদের পারফর্ম করে সেজন্য আমরা ঘর দিই। এনশিওরিং বেটার হেলথ এন্ড ওয়েলফেয়ার, তোমরা শুনে থাকবে সবসময় যে এনিম্যাল ওয়েলফেয়ার। আমি মুরগি থেকে ডিম নিলাম, কিন্তু বৃষ্টির সময় মুরগিটা কোথায় ঝড়ে কাঁপবে সেটা আমি খেয়াল করলাম না, সেটা হবে না। সেজন্য আমাদেরকে তাদের বেটার হেলথ এবং ওয়েলফেয়ার দিতে হবে, এবং ঘরের মাধ্যমে এটি সম্ভব। টিউনিং উইথ প্রপার মাইক্রো ক্লাইমেটিক কন্ডিশন, এই কথাটা হয়তো তোমরা জানো কিনা যে মাইক্রো ক্লাইমেটিক কন্ডিশন, তুমি যদি দিনাজপুর অঞ্চলের অধিবাসী হও, পঞ্চগড়ের অধিবাসী হও, পঞ্চগড় অ্যাজ এ হোল একটি বৃহৎ একটা বড় পরিসরের জায়গা, সেখানকার যে ক্লাইমেটিক প্যারামিটার গুলো, তোমাদের বাসার ভিতরে যে ঘরের ভিতরে যে একটা ঘর আছে, তোমার ধরো যে 20টা ঘর নিয়ে একটা বাড়ি, কোনো ঘরের অ্যারেঞ্জমেন্ট বেশি বাতাস পায়, আবার কোনো ঘর কিন্তু বাতাসই পায় না। এই যে মানে অল্প পরিসরে যে ঘরের ভিতরে এনভায়রনমেন্টের কম্পোনেন্টের যে একটা চেঞ্জ,
সেই বিষয়টাকে আমরা বলি যে মাইক্রো ক্লাইমেটিক কন্ডিশন অথবা মাইক্রো এনভায়রনমেন্ট। মানে তোমার একেবারেই তুমি জানো যে ওই বাড়িতে ভালো আলো বাতাস পাওয়া যায়, কিন্তু এমন একটা ভিতরে ঘর আছে যে ওখানে কোনো আলো বাতাসই পাওয়া যায় না। তাহলে আমরা কিন্তু এই মাইক্রো ক্লাইমেটিক কন্ডিশনটার সাথে কিন্তু পোল্ট্রির যে ফিজিওলজিক্যাল নিডের ফাইন টিউনিং করতে পারি এই ঘরের মাধ্যমে। তার মানে আমার যে ঘরটাতে বেশি বাতাস আসে একেবারের ভিতরে হলেও ওর জানালা আর যেটা ভিতরের দিকে পড়ে গেছে তার জানালা কিন্তু সেম হবে না, উচ্চতা কিন্তু সেম হওয়া উচিত না। সেটাকে আমরা বলছি যে টু কোপ আপ উইথ দ্য মাইক্রো ক্লাইমেটিক কন্ডিশনস উই ক্যান ফাইন টিউন। এরপরে হাউজিং ইকুইপমেন্ট, আমরা ইকুইপমেন্ট সেট করার জন্য ঘরের প্রয়োজন আছে এবং ঘরের ডিজাইনেরও চেঞ্জ হয়। ম্যানেজমেন্ট প্ল্যান এন্ড ইউটিলিটি ইস্যুস, আমি কি অটো চালাবো মেশিন নাকি আমি ম্যানুয়াল চালাবো, সেটাও কিন্তু ঘরের ডিজাইন এবং স্ট্রেংথের উপর নির্ভর করে। এরপরে পাওয়ার এন্ড লাইট, আমার কি ধরনের পাওয়ার আছে, আমার যদি বিদ্যুৎ না থাকে তাহলে কি আমি ওই ঘরে মনে করো যে বেড়া দিয়ে অন্ধকার করে ফেলবো, আর যদি আমার বিদ্যুৎ থাকে তখন আমি কি করতে পারবো। এরপরে হাইজিন এন্ড স্যানিটেশন, আমি এমন কিছু ম্যাটেরিয়াল দিয়ে ঘর তৈরি করব না যেটাকে ধৌত করা যায় না, ধৌত করলে মনে করো যে ভেজা থাকে 2 দিন, তাহলে হবে না। আবার এমন জিনিস দিয়ে ঘর মেঝে তৈরি করলাম যেখানে ছিদ্রে ছিদ্রে জীবাণু ঢুকে থাকে, সেটা তো করা যাবে না। তাহলে হাউস কনস্ট্রাকশনের সাথে কিন্তু হাইজিন স্যানিটেশন জড়িত আছে, রাইট। বায়োসিকিউরিটি ইস্যুস, আমরা এমন ভাবে ঘরের বেড়া দিলাম যে পাখি শুধু আসে আর যায়, বন্য পাখি, তা সেটা কি বায়োসিকিউরিটি মেইনটেইন হবে না। ইকোনমিক ইস্যুস, ইকোনমিক মানে এটা হলো সব কথা শেষ কথা, ঘর এমন ভাবে তৈরি করলাম রাজার ঘর, অনেক খরচ করে কিন্তু মুরগি পালন করে পোষে না, তাইলেও হবে না। সেজন্য এই যে 9টা বা 10টা পয়েন্ট কনসিডার করি কিন্তু পোল্ট্রি হাউসের মানে যে বেসিক প্রিন্সিপল আমরা বলি এটাকে, অথবা এইগুলোর সাথে ইম্পর্টেন্সটা নির্ভর করে। এরপরে দেখো সাইট সিলেকশন এন্ড জেনারেল ন্যাশনাল রেগুলেশন টু ফার্মিং, আমরা যদি পোল্ট্রি হাউসের সাইট সিলেকশন করি, তোমার ধরো 1 বিঘা জমি আছে, তার পাশে কিছু লোকের বাড়ি আছে, তোমার জমি আছে জন্যই কি তুমি তাদের বাড়ি ঘেঁষে ফার্ম তৈরি করবা? এটা করতে পারবা কি পারবা না, সেজন্য কিন্তু একটা রেগুলেশন আছে। আমাদের একটা পোল্ট্রি পলিসি আছে সব দেশের, সেই পোল্ট্রি পলিসিতে একটা টার্মিনোলজি ব্যবহার করা হয়, কোড অফ প্র্যাকটিস, মনে থাকবে? কোড অফ প্র্যাকটিস 167, কে তৌহিদ না কে আছো? 167, জি স্যার আসছি স্যার। হ্যাঁ তৌহিদ, তুমি কোড অফ প্র্যাকটিস এই বিষয়টা কি কখনো? না স্যার শুনিনি স্যার। কোড অফ প্র্যাকটিস বলতে আমি খুব সহজ এক্সাম্পল দেই, যেমন আমাদের মানে সোশ্যাল কোড অফ প্র্যাকটিস কি, বড়দেরকে দেখলে তুমি সালাম বা আদাব দিবা, জি স্যার। রাইট? জি স্যার। তারপরে যখন তুমি বড়দেরকে দেখবা তুমি চেয়ার ছেড়ে দিবা, এইগুলো আমাদের কিন্তু সোশ্যাল কোড অফ প্র্যাকটিস। পোল্ট্রি ইন্ডাস্ট্রিকে রান করতে গেলে এদের একটা কোড অফ প্র্যাকটিস আছে, যেমন তুমি একটা ফার্ম থেকে আরেকটা ফার্মের দূরত্ব কত রাখবা, তোমার জমি থাকলেই তুমি মানুষের বাসার সঙ্গেই তুমি গা ঘেঁষে ফার্ম করতে পারবা কিনা, এই ধরনের যে রেগুলেশন গুলো আছে সেগুলো কোড অফ প্র্যাকটিস। এবং এই কোড অফ প্র্যাকটিসটা যে বই বা যে ডকুমেন্টের মধ্যে লিপিবদ্ধ থাকে সেটাকে কিন্তু আমরা বলেছি পলিসি। পলিসি, তোমরা পোল্ট্রি পলিসি নাম শুনেছো? না স্যার। আচ্ছা, পোল্ট্রি পলিসি হলো ওখানে আইনগত বিষয়গুলো বলা থাকবে, যে মানে কোড অফ প্র্যাকটিস গুলো বলা থাকবে, যার মাধ্যমে মনে করো একজন তোমার বাসার একেবারেই দক্ষিণ পাশে এসে একটা লেয়ার ফার্ম করছে, তুমি গন্ধে থাকতে পারো না, তো তুমি কি মানে তোমার বাড়ি ভেঙে নিয়ে যাবা? তা তো হতে পারে। এটা তোমাকে স্টেট, তোমাকে কান্ট্রি প্রোটেকশন করবে, তার একটা রুল আছে যে তোমার জমি থাকলে তুমি করতে পারবে না। তাহলে আমরা যখন হাউজিং করি বা ফার্ম প্ল্যান করি তখন আমার এই নলেজটার প্রয়োজন আছে কিনা?
জি স্যার আছে স্যার। আছে, অবশ্যই আছে। কারণ আমি যদি এক্সপার্ট হয়ে সাধারণ মানুষকে যদি এই কথাটা না বলে দেই, তাহলে তো ফার্ম করার পরে আবার পুলিশ এসে ভেঙে দেবে, তখন সে তো আমাকে কনসালটেন্টকে তো ধরে ফেলবে এবং আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি, তোমার এই পোল্ট্রি পলিসি যে বইটা আছে, এটা তোমাদের সবাইকে একটু ডাউনলোড করতে হবে অনলাইন থেকে। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। পোল্ট্রি পলিসিটা এইটা তোমাদের মানে যদি এই প্রফেশনের সঙ্গে থাকো, পোল্ট্রি পলিসির আপডেট তোমার লাগবে এবং সেই সাথে একটু বিস্তারিত ধারণা লাগবে যে আমাদের দেশের কোড অফ প্র্যাকটিসটা কি, অন্য একটা বা দুইটা দেশের কোড অফ প্র্যাকটিসটা কি, জাস্ট ফর কিউরিসিটি এইটা পড়তে পারো। পড়লে তোমার আসলে অ্যাজ এ ম্যান অফ অ্যানিমাল হাজবেন্ডারি তুমি মানে ম্যাচিউরড হইবা। ওকে, আমার সেজন্য বলেছি যে সাইট সিলেকশন এবং ন্যাশনাল রেগুলেশন, এটার জন্য আমার ম্যাক্রো অ্যান্ড মাইক্রো এনভায়রনমেন্ট জানতে হবে। তোমরা কি জানো যে বাংলাদেশের যে অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন আছে, এটা নাম শুনছো? অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন, এই জি স্যার। জি স্যার, এইজেড এইজেড কয়টা আছে? কয়টা? 30টা, রাইট। আর অ্যাগ্রো ইকোলজিক্যাল রিজিয়ন আছে কয়টা বলতে পারবা? আমার মনে হয় একটু টাফ হবে, এটা 88টা আছে। আরো কিছু অ্যাগ্রো ইকোলজিক্যাল মানে কিছু পয়েন্ট আছে, এটা 508টা মনে হয়। এই যে ডিভিশন গুলো যে করা হলো, একটা দেশ তার মধ্যে আবার 30টা জোন, তার মধ্যে আবার সাব জোন 88, তার ভিতরে আবার সাব জোন 508টা। এইটা করা হয়েছে কিন্তু বেসড অন মাইক্রো ক্লাইমেট, মাইক্রো এনভায়রনমেন্ট। তাহলে তোমার কিন্তু, তুমি রংপুরে একজন পোল্ট্রি হাউস তৈরি করবে, তার কনসালটেন্সি চায়, সেখানে যে ডিজাইন দিলা, রাঙ্গামাটির পাহাড়ের উপরে যে ঘর করবে, ওই একই উচ্চতা, একই রকম রুপটপ, সব সাইজ দিলা হবে? হবে না। সেজন্য তোমার এই কান্ট্রি ওয়াইড মাইক্রো এবং ম্যাক্রো এনভায়রনমেন্ট সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। সয়েল টোপোগ্রাফি সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। সয়েল টোপোগ্রাফি বলতে তোমার এইটা তুমি দেখো যে আমরা যখন পোল্ট্রি ফার্ম করি, ডেইরি ফার্ম করি, পানি কিন্তু আমাদের একটা অনেক বড় মানে ইনপুট। তুমি যদি ঘর বাড়ি ফার্মের পরামর্শ দাও মানুষকে, পানির কথা চিন্তা না করো, তাহলে হবে না। রাঙ্গামাটির পাহাড়ের উপরে কি পানি সহজলভ্য নাকি দুষ্প্রাপ্য? দুষ্প্রাপ্য। তাহলে ওখানে হাউজিং করলে কি করতে হবে? মাটির নিচ থেকে পানি নেওয়ার চিন্তা করলে হবে না। ওখানে আমাকে কিন্তু ন্যাচারাল পানি কিভাবে ধরে রাখা যায় সেটি কিন্তু আমার হাউজের সাথে ব্যবস্থা করে দিতে হবে। সেজন্য এই বিষয়গুলো একটু পড়বা যে রেইন ওয়াটারকে কিভাবে হারভেস্ট করে পোল্ট্রি হাউজের সাথে কম্বাইন করা যায়। এরপর আমি যেটা বলেছিলাম যে পোল্ট্রি পলিসি, কোড অফ বিল্ডিং ডিজাইন অ্যান্ড ম্যাটেরিয়ালস, কোড অফ প্র্যাকটিসের সাথে সাথে কোড অফ বিল্ডিং ডিজাইন অ্যান্ড ম্যাটেরিয়াল এটা কিন্তু আছে। তোমাদের যাদের ঘর বাড়ি, এখনো হয়তো তোমরা অত বড় হওনি, ঘর বাড়ি করলে বিল্ডিং কোড আছে বাংলাদেশে। তুমি খালি তোমার ইচ্ছা মতো 10 টাকা খরচ করে ঘর করবা, বিল্ডিং করবা, এটা চলবে না। তুমি 2 তলা 3 তলা পোল্ট্রির ঘর করবা, সেই 3 তলা ঘর হলে লোড কতটুকু হবে, তার স্ট্রেংথ কতটুকু দিবা, পিলার কতটুকু, বিম কতটুকু, সেগুলোর কিন্তু কোড আছে, বিল্ডিং কোড। আবার কি ম্যাটেরিয়াল ইউজ করবা। রিসেন্টলি তোমরা জানো কিনা আমাদের বাতাসে সীসার পরিমাণ বেড়ে গেছে, শুনেছো এই কথাটা? জি স্যার। হ্যাঁ, তাহলে যদি আমরা এমন ম্যাটেরিয়াল ইউজ করি যে বাতাসে সীসা যোগ করবে, তাহলে কি আমরা পারবো? পারবো না। এই জন্য আমাদের কিন্তু পরিবেশেরও ছাড়পত্র লাগবে এইসব ঘর করতে গেলে। যার কারণে তোমরা বড় বড় খামারগুলো দেখো যে কত ধরনের কমপ্লায়েন্স বলে, এটাকে কমপ্লায়েন্স বলে। এই কমপ্লায়েন্স গুলো কিন্তু এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, বিল্ডিং কোডের কমপ্লায়েন্স, পোল্ট্রি পলিসির কমপ্লায়েন্স, তোমার বিজনেস কমপ্লায়েন্স সব লাগবে, ইকোনমিক কমপ্লায়েন্স লাগবে। আর তোমরা যদি ব্যাংক লোন নাও তাহলে তাদের কমপ্লায়েন্স মানে তাদের রিকোয়ারমেন্ট এক ধরনের, সব চিন্তা করেই কিন্তু এই পোল্ট্রি হাউজিং এর বিষয় রাখতে হবে।
এখন আমি যেটা বলতে চাই যে আমরা যেহেতু ফান্ডামেন্টালস অফ পোল্ট্রি হাউজিং বলেছি বা পোল্ট্রি হাউস ডিজাইন বলেছি, তো এখন তোমার কি এগুলো ছাড়া তুমি চলতে পারবা অ্যাজ এ কনসালটেন্ট? ডেফিনেটলি নো। তা তুমি যদি কনসালটেন্ট হতে চাও তাহলে বুঝতেই পারছো যে তোমার নলেজ লাগবে, কিন্তু একেবারে এক ট্রাক নলেজ লাগবে, একটু ছোট্ট ছোট্ট নলেজ দিয়ে হবে না। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই সাবজেক্টের অধীনে তুমি এত নলেজ তো নেওয়ার সময় নেই, তবে এতটুকু মেসেজ দিতে চাই, কেউ যদি এইগুলোর উপর এক্সপার্ট হতে চাও তাকে এখন থেকে মাইন্ড সেটেল করতে হবে এবং তোমার এই পড়াশোনা করতে হবে, মোর অ্যান্ড মোর নলেজ গেইন করতে হবে। এর ফল আছে, খুব সুন্দর ফল আছে, সুস্বাদু ফল। সে ফলটা কি? বাংলাদেশে এই মানে পোল্ট্রি বিল্ডিং ডিজাইন, ইনস্টলেশন, কমিশনিং মানুষের সংখ্যা খুবই কম, হাতে গোনা। যার কারণে তোমরা নিজেরা ইন্টারেস্টেড হয়ে খোঁজ নিও যে এই প্রফেশনে যে লোকগুলো আছে তাদের লাইফ স্টাইলটা কিরকম এবং তাদের জব নেচার কিরকম, তাদের ইনকাম কিরকম, তাদের ফিউচার কিরকম। আমি একজন রেফার করি এক ব্যক্তিকে, উনি আমাদের হাজবেন্ডারি পড়ার পরে উনি ইঞ্জিনিয়ারিং এ আবার ব্যাচেলর ডিগ্রি করেছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারে, করার পরে উনি এখন আমাদের ডিপার্টমেন্টে পিএইচডি ভর্তি হয়েছে। আব্দুল ওয়াদুদ নাম, ওনার সঙ্গে তোমাদের অবশ্যই আমরা দেখা করাবো। উনি আমার এক ব্যাচ সিনিয়র মাত্র, উনি কিন্তু একটা গুড এক্সাম্পল। দ্বিতীয় একটা এক্সাম্পল আছে, তোমরা রফিক সাহেব নাম শুনবা, বাংলাদেশে পোল্ট্রি ডেভেলপমেন্ট এন্ড কনসালটেন্টের মালিক উনি কিন্তু বাংলাদেশের এই সেক্টরটার প্রতিকৃত। উনি না থাকলে আমরা হয়তো একটা ছোট্ট খামার করার জন্য আমাকে কিন্তু লন্ডন থেকে এক্সপার্ট নিয়ে আসা লাগতো। সৌভাগ্য যে উনি এই জায়গাটা দখল করেছিলেন, করার পরে উনি যে ডেভেলপমেন্ট করেছেন সেটি তোমরা ওনাদের খোঁজ নিও ফ্যাকাল্টিতে যখন আসবা, যে শুধুমাত্র একটি এই ধরনের বিদ্যার কারণে লাইফ কত নাইসলি লিড করা যায়। ট্রুলি স্পিকিং, আমি নিজেও জানতাম না যে এই সাবজেক্টের এত স্কোপ আছে। আমি যখন বুঝে ফেলেছি তখন আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তোমরা কেউ যদি এটাকে তোমাদের প্যাশন হিসাবে নিতে চাও, প্রফেশন হিসাবে নিতে চাও, তোমরা এখন থেকে মাইন্ডসেট করতে পারো যে আমার এই পোল্ট্রি ফার্ম প্ল্যান, ডিজাইন, ইনস্টলেশন, কমিশনিং, ট্রাবল শুটিং, আমার কি নলেজ লাগবে, আমি 5 বছরের পেছনে সময় দেব, দিয়ে আমি আমার লাইফকে সেট করব। ওকে, এরপরে দেখো তোমার পোল্ট্রি হাউসের রেয়ারিং মেথড, হাউস ডিজাইন, কনস্ট্রাকশন, এখানে কিছু পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। যেমন আমি ঘর করতে গেলে ফ্রি রেঞ্জ করব না সেমি ইন্টেন্সিভ করব, ওপেন সাইট করব না ক্লোজ হাউস করব, টেম্পোরারি করব না সেমি পার্মানেন্ট না পার্মানেন্ট করব, ফ্লোরটা কি মুরগি কি ফ্লোরে পালন করব না মাচায় করব, নাকি এলিভেটেড ফ্লোর করব না খাঁচায় করব, আমার এগুলো জানতে হবে। তারপরে রূপের আমি গ্যাবল করব না মনিটর করব না সেমি মনিটর, ওরিয়েন্টেশন অফ দ্য বিল্ডিং কি হবে। বাংলাদেশে ওরিয়েন্টেশন অফ দ্য বিল্ডিং মানে তোমার দক্ষিণ থেকে উত্তর দিকে যাবে বিল্ডিং নাকি পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে, এটাকে বলেছি আমরা ওরিয়েন্টেশন। আমাদের পোল্ট্রি ঘরগুলো দেখেছো, নতুন ঘরগুলো, এগুলো সব পূর্ব থেকে পশ্চিমে গেছে, কারণ বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সেখানে সূর্য কিন্তু অলওয়েজ দক্ষিণের দিকে বিরাজ করে, আর বাতাস কিন্তু দক্ষিণ থেকে উত্তরের দিকে বিরাজ করে। পূর্ব থেকে যে বাতাসটা আসে এটা ঠান্ডা, উত্তর থেকে যে বাতাসটা যায় সেটাও ঠান্ডা, পশ্চিম থেকে যে বাতাস আসে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের বাতাস। আমি ঠিক বলেছি? তা আমি যদি ঘর উত্তর দক্ষিণে লম্বা করি আর পশ্চিমের দিকে ফাঁকা দেই, উত্তরের পূর্বের দিকে ফাঁকা দেই, তাহলে কিন্তু আমার কি হবে, তাহলে আমার ঘূর্ণিঝড়ের সময় ঘূর্ণিঝড় কন্ট্রোল করতে পারবো না। পূর্বের যে বাতাস, ঠান্ডা বাতাস, আমরা পূবালি বাতাস বলি, এটাকে কন্ট্রোল করতে পারবো না। সকালে গরমের দিনে সকালে যে আমার সূর্যের লাইট যায় সেটা ঘরের ভিতরে ঢুকে পড়বে, বিকালে আমার সূর্যের লাইট ঘরের ভিতরে ঢুকে পড়বে। সেজন্য আমরা ঘরটা পশ্চিম এবং পূর্ব লম্বা দিই, এবং কর্নারে তো আমার সলিড ওয়াল থাকে, তাহলে পূর্ব এবং পশ্চিমের যে হ্যাজার্ডাস লাইট এন্ড এয়ার দুইটাই কিন্তু আমার কন্ট্রোল হলো। আর বছর ব্যাপী যে দক্ষিণ থেকে উত্তরের দিকে বাতাস জেন্টেল ব্রিজ প্রবাহিত হয় সেটি আমি পেলাম। আর দক্ষিণের যে সূর্যের যে
একটা আভা, সেটি কিন্তু আমার ঘরের ভিতরে ঢুকে ড্রাই হয়ে গেল। এই দক্ষিণের সূর্যের আভাটা আর পশ্চিমের সূর্যের লাইট কিন্তু এক না। পশ্চিমের সূর্যের লাইটটা একদম ঘরের ভিতরে ঢুকে পড়বে এবং দীর্ঘ সময় ধরে থাকে, আর দক্ষিণের সূর্যের যে আভাটা সেটি তোমার ঘরের হেলদি রাখতে সহযোগিতা করবে। আমার মনে হয় যে এরপরে আমাকে চিন্তা করতে হবে প্রভিশন অফ ফ্রেশ এয়ার অ্যান্ড লাইট, লোকাল অ্যান্ড ইম্পোর্টেড ম্যাটেরিয়াল। আমি এমন ঘরের ডিজাইন করব না যেখানে ইম্পোর্টেড ম্যাটেরিয়াল বেশি লাগে। এরপরে আসো, তোমরা দেখো এই ছবিতে ডিস্টেন্স বিটুইন শেড, আমি একটা ছোট্ট ছোট তথ্য দেওয়ার চেষ্টা করেছি। দুইটা শেডের সাথে ডিস্টেন্স হলো, একটা সূত্র দিয়েছি 0.4 ইন্টু এইচ ইন্টু এল, 0.4 ইন্টু এইচ ইন্টু এল, রুট এল। এইচ মানে হচ্ছে হাইট, এল মানে হচ্ছে লেংথ, ঘরের লেংথ। তো তুমি দুইটা ঘর যদি পাশাপাশি সাজাতে চাও তাহলে মাঝখানের ডিস্টেন্সটা এই সূত্র অনুযায়ী বসাতে হবে। আর সূত্র যদি তোমার মনে না থাকে, খুব সিম্পল করে বলি যে আমাদের দেশে ওপেন সাইডেড যে হাউসগুলো আছে, সেই ওপেন সাইডেড হাউসগুলো প্রস্থে যতটুকু হবে দুই ঘরের মাঝখানে তার 1.5 গুণ পরিমাণ আমরা ফাঁকা রাখি, 1.5 গুণ পরিমাণ ফাঁকা রাখি, মনে থাকবে। আর ওপেন সাইডেড, একটু আরেকবার বললে ভালো হয়। ওপেন সাইডেড হাউস, এটা কিন্তু ক্লোজ হাউজিং নয়, ওপেন সাইডেড মানে তোমার ধরো যে জানালা দরজা খোলা থাকবে। এই ধরনের যদি আমরা ঘর করি সেক্ষেত্রে ঘরের প্রস্থ যতটুকু হবে দুইটা ঘরের মাঝখানে ডিস্টেন্সটা হবে তার 1.5 গুণ। মনে করো ঘরের প্রস্থ যদি হয় 25 ফিট, তাহলে দুই ঘরের মাঝখানে হবে 37.5 ফিট রাফলি। তুমি 30 ফিট দিলে যে একেবারে ঘর করাই যাবে না, নট নেসেসারি। তুমি এই বেসিক কনসেপ্টটা মাথায় নিয়ে তারপরে জমি যদি দেখা যায় যে জমি তোমাকে 30 ফিটের বেশি পারমিট করছে না, ওকে, নো প্রবলেম, অ্যাটলিস্ট তো কাছাকাছি থাকলো, তাই না? ডিসটেন্স ডিসটেন্সটা কত মাঝখানে, দুই ঘরের মাঝখানে? একটা ঘরের প্রস্থ যতটুকু হবে তার 1.5 গুণ। এটা হলো রাফ থাম্ব রুল। আর তুমি যদি সূত্র দিয়ে করতে চাও এক্সাক্ট, তাহলে ওই আমার স্লাইডে দেখো ডিস্টেন্স বিটুইন শেড হলো 0.4 ইন্টু এইচ ইন্টু রুট ওভার এল, এল মানে লেংথ, এইচ মানে হাইট। আর ঘরের যে ওরিয়েন্টেশন আছে, হট অ্যান্ড কোল্ড ক্লাইমেটে দেখো ঘরটা কোন পাশ থেকে কোন পাশে রান করবে, কোল্ড ক্লাইমেটে কোন দিকে রান করবে, হট ক্লাইমেটে কোন দিকে রান করবে। আমার মনে হয় যে এটি স্লাইড দেখলে বোঝা যাবে। এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস রিলেশন উইথ পোল্ট্রি স্পিসিস, তোমার দেখো যে লোকাল যে এনভায়রনমেন্টাল রেগুলেশন থাকে, যেমন খুব ইম্পর্টেন্ট বিষয়, আমাদের দেশে কি ময়লা ফেলানোর কোনো আইন আছে? এখন কিন্তু আইন নাই, আইন হবে, আইন হবে। কাজেই শুধু ঘর করলেই হবে না, ঘরের সাথে সাথে কিন্তু ওয়েস্ট কোথায় যাবে সেই জিনিসটা তোমার চিন্তা করতে হবে। সিম্পলি দেখো যে আমরা যে একটা ঘর করব, একটা ঘরে দেখো যে পোল্ট্রির ফিজিওলজি, শুরুতেই উপরে যদি বলি বডি টেম্পারেচারটা 105 থেকে 160 ডিগ্রি, মানুষের কিন্তু 97 পয়েন্ট সামথিং, তাহলে বার্ডের টেম্পারেচারটা বেশি। আচ্ছা, এই বার্ডের বডি ওয়েট যতটুকু, সে প্রতিদিন একটা ডিম দেয়, তাহলে ওর শরীরের যে মেটাবলিক অ্যাক্টিভিটি আর হাতির শরীরের মেটাবলিক অ্যাক্টিভিটি কি সেম হবে? হবে না। পোল্ট্রির অবশ্যই মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি। তার মানে কি, এর যে নিঃশ্বাস নিচ্ছে সেখানে বায়ুর পরিমাণটা বেশি, তার হার্ট রেট বেশি, তাহলে কি তাকে এয়ারটাও কিন্তু দিতে হবে ভেরি ফ্রেশ। আমি যদি এমন ঘর করি যে তার এই ফিজিওলজিক্যাল নিড গুলো আমি বুঝলাম না, আমি ঘর করে ফেললাম একটা, তাহলে কিন্তু পারফরমেন্স মোটেও হবে না। সেজন্যই কিন্তু সায়েন্টিফিক হাউজিং এর দরকার। একটা পোল্ট্রির দেখো কমফোর্ট জোন হচ্ছে 18 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড, তোমরা এটা জানতে আমার ধারণা। এখন অনেকে হয়তো বলবা যে স্যার পোল্ট্রি ঘরের ভিতরে সবসময় কত তাপ রাখা দরকার? এটা বই লিটারেচার বলে যে 18 থেকে 22 রাখতে হবে। তাহলে এইটাকে টার্গেট ধরে তোমার ঘরের ভেন্টিলেশনটা ডিজাইন করতে হবে। এরপর দেখো পোল্ট্রি হাউস ডিজাইন ইজ ডাইরেক্ট না ট্রপিক্যাল এনভায়রনমেন্ট এফেক্ট মোর হাই ইল্ডিং বার্ডস। ট্রপিক্যাল
মানে তোমার ধরো যেগুলো গরমের দেশ, সেগুলোতে ঘরের ডিজাইনটা আরো বেশি সেন্সিটিভ। কারণ মুরগির একটা ধর্ম আছে, সেটা হলো যদি টেম্পারেচারটা 27 ডিগ্রির উপরে চলে যায়, তোমার লেয়ার বার্ডের লিটারেচার আছে যে প্রতি 1 ডিগ্রির জন্য 5% করে প্রোডাকশন ফল করে, লিটারেচারই। তবে এটা ব্রিড টু ব্রিড ভেরি করে, এটি অনেক আগের ডেটা। এখন যে নতুন যে টলারেন্ট স্ট্রেন গুলো তৈরি করা হয়েছে, তার উপরে কিন্তু এইরকম কম্প্রিহেন্সিভ রেজাল্ট আসেনি। সেজন্য আমি তোমাকে আগের যে বইয়ের ডেটা সেটি বলছি যে 27-এর উপরে যদি টেম্পারেচার যায়, প্রতি 1 ডিগ্রি রাইজ করার জন্য 5% করে ডিমের প্রোডাকশন কমে যাবে। এইরকম একটা খারাপ এফেক্ট হয় তাপের। তাহলে আমরা যখন ঘর করব, তাপকে আমাদের কন্ট্রোল করতে হবে। এবং তাপ আমরা কিভাবে ছোটখাটো টেকনোলজি দিয়ে কন্ট্রোল করতে পারি, তাপ আমরা কিভাবে ঘরের মাধ্যমে কন্ট্রোল করতে পারি, তাপ আমরা কিভাবে খাদ্যের মাধ্যমে কন্ট্রোল করতে পারি, বার্ডের ডেইলি ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা কিভাবে তাপ কন্ট্রোল করতে পারি, সেগুলো আমার ধারণা ব্রয়লার প্রোডাকশন, লেয়ার প্রোডাকশনে স্পেসিফিক্যালি পড়ানো হবে। তা আমি শুধু এখানে বলছি যে তাপ কন্ট্রোল করার জন্য ঘর তৈরি করতে হবে যেন গুড ভেন্টিলেশন থাকে, বায়ু চলাচল হয়, এবং যে বিল্ডিং এর ম্যাটেরিয়াল হবে সেটার জন্য ইনসুলেশন লেভেলটা ঠিক থাকে। ওকে, এরপরে আমরা আসি হাউজিং ইকুইপমেন্ট। এখন দেখো যে মানে অটোমেটিক যে ঘরগুলো পাওয়া যায়, সেই ঘরগুলো কিন্তু একদম সফিস্টিকেটেড যন্ত্র সহ আসে। আমাদের বিশ্ববিদ্যালয়ে অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং এটা রানিং এও চলে আসছে। তোমরা জানো যে বাচ্চাও হয়তো উঠে গেছে, তোমরা এসে দেখতে পারবে ইনশাল্লাহ যে এখানে কিভাবে অটোমেটিক্যালি সিস্টেমগুলো রান করে। এরপরে ম্যানেজমেন্ট প্ল্যান এন্ড ইউটিলিটি ইস্যুস। আমি যেটা বলেছি যে অটোমেটিক অপারেশনের সাথে সাথে আমি যে লোকজন পাচ্ছি, যে লেবার পাচ্ছি, সেটাও আমাকে চিন্তা করতে হবে। আমি কোন ধরনের ব্রয়লারের স্ট্রেন পাচ্ছি, লেয়ারের স্ট্রেন পাচ্ছি, আমি এখানে ব্রুডার যে ইউজ করব সেটা কি ইলেকট্রিক নাকি গ্যাস নাই, এইগুলোর উপর ভিত্তি করেও কিন্তু আমার হাউসের ডিজাইনটা হবে। এরপরে দেখো আমরা একেবারেই চলে আসি যে তোমাদেরকে বলেছিলাম যে একটা পোল্ট্রি হাউস, ওপেন সাইডেড পোল্ট্রি হাউসের স্পেসিফিকেশন গুলো কি হবে। এই ছবির মতো করে এইটা তোমাদেরকে ড্রয়িং করতে হবে। হোমওয়ার্ক এটা প্রত্যেককেই খাতায় এটা ড্রয়িং করবা এবং মেজারমেন্ট গুলো মিটারে দেওয়া আছে, এটাকে ফিটে করবা, কারণ আমরা বাংলাদেশে ফিটে খুব কমফোর্ট ফিল করি। তোমরা এটা আমি পরের ক্লাসে তোমাদের খাতায় আমি ক্যামেরায় দেখতে চাবো এক এক করে। কাজে এটা তোমরা নিজ হাতে ড্র করবা এবং এর স্পেসিফিকেশন দিবা। এটা হবে একটা প্রতীকী একটা ঘরের ওপেন সাইডেড হাউসের ডিজাইন দিয়েছি। তোমাদের কিন্তু আরো অনেক ধরনের হাউসের মানে লম্বা, তারপরে তোমার যে ছোট, আরো বেশি উচ্চতা, আরো কম উচ্চতার ডিজাইন কিন্তু বই পুস্তকে পাওয়া যাবে। যে কোনো একটা ওপেন সাইডেড হাউসের ডিজাইন তোমার জন্য বেসিক নলেজ হিসাবে যেন তুমি যখন যে চাবে যেন উপস্থাপন করতে পারো। অ্যাটলিস্ট কত ফিট এখানে ওয়্যার নেট থাকবে, কত ফিট সলিড ওয়াল থাকবে, নিচে পিলার গুলো কতটুক থাকবে, গাটার কোথায় থাকবে, এখানে রুফটপ কতটুক থাকবে, অ্যাপ্রন কতটুক থাকবে, এই জিনিসগুলোর জন্য তোমরা ফিট ইঞ্চি সহ মাপে মাপে ড্র করে দিতে পারো। এটা যদি দিতে পারো, একজন কৃষক কিন্তু তোমার এটা দেখেই এই ঘরটা তৈরি করতে পারবে। তা আমি তোমাদেরকে যে বলেছিলাম যে এই ক্লাস শেষে অন্তত একটা ওপেন সাইডেড হাউসের ড্রয়িং করে মেজারমেন্ট দিতে পারবা কেউ যদি চায়, আমরা সেইটি ফুলফিল করব। আচ্ছা, এখানে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমরা পরের ক্লাসে সেটা বলবো, সেই মেজারমেন্ট গুলো। এরপরে দেখো একটা টানেল ভেন্টিলেটেড হাউস। টানেল ওপেন সাইডেড হাউসের বিপরীতে আমরা বলি কন্ট্রোল হাউস অথবা ক্লোজ হাউস, এই টার্মটা ইউজ করি। তো কন্ট্রোল হাউস মানে কি আর ওপেন হাউস মানে কি, তোমরা নিশ্চয় ফার্স্ট ইয়ার এটা পড়েছো। কন্ট্রোল আর ওপেন মানে কিন্তু, ওপেন মানে খোলা নয়। বেসিক কথাটা হলো ওপেন হাউস মানে ওর ভিতরের যে আবহাওয়ার যে কম্পোনেন্ট মানে টেম্পারেচার, হিউমিডিটি, ভেন্টিলেশন, এইগুলো আমরা কন্ট্রোল করব, তাহলে কন্ট্রোল হাউস। আর যদি আমরা কন্ট্রোল না করি, ওকে যতই আমরা মনে করো যে বেড়া দিয়ে আমরা ঘিরে ফেলি না কেন, ও কিন্তু কন্ট্রোল হবে না। তাহলে শুধু ঘরের দরজা জানালা থাকলেই ওপেন আর না থাকলে কন্ট্রোল, এটা বলা যাবে না।
ছাড়া যদি জিজ্ঞেস করে যে কন্ট্রোল এবং ওপেনের বেসিক নীতিটা কি, নীতিটা হলো যে এর ভিতরের এনভায়রনমেন্টটা কন্ট্রোল আছে কিনা, তাহলে কন্ট্রোল, আর না থাকলে তোমার ওপেন। এখন এই কন্ট্রোল এনভায়রনমেন্ট করা যায়, একটা হলো ফুললি কন্ট্রোল করা যায়। ফুললি কন্ট্রোল বলতে আমি এমন ডিভাইস লাগিয়ে দিলাম যে ওখানে টেম্পারেচার সেট করলাম 27, পরিবেশের তাপ যদি 28 হয় তাহলে সে ফ্যান চালায় ওটাকে 27 বানাবে, কুলিং প্যাড চালায় ওখানে কুল করবে। আর যদি বাইরের টেম্পারেচার হয় 10 ডিগ্রি, ওর ভিতরে অটোমেটিক্যালি হিটার চালায় সে ওই ডিজায়ার্ড টেম্পারেচার মেনটেন করবে। এর নাম হলো ফুললি কন্ট্রোল। আমাদের এয়ার কন্ডিশনড হাউস, এয়ার কন্ডিশনড। আর পোল্ট্রির ক্ষেত্রে এই এয়ার কন্ডিশনড হাউসটা আমাদের দেশের জন্য এটি ডিফিকাল্ট এবং এক্সপেন্সিভ হবে, তবে সম্ভব। যেমন কোল্ড কান্ট্রিগুলোতে কিন্তু এইরকম মানে অটো করা আছে। তো বাংলাদেশের যে আবহাওয়া এবং ক্লাইমেটের যে স্ট্যাটাস, তাতে আমাদের অত এক্সপেন্সিভ হাউসের দরকার নেই। আমরা শুধু গরমকে যদি রক্ষা করতে পারি এবং শীতকে কম খরচে কতভাবে আমরা প্রোটেক্ট করতে পারি, এই ধরনের একটা ঘর আমরা ডিজাইন আছে আমাদের, তার নাম হলো টানেল ভেন্টিলেটেড হাউস। টানেল ভেন্টিলেটেড মানে এখানে যখন অনেক বেশি গরম হয়ে যায়, তখন তোমরা এই ছবিটাতে দেখো আমার যে এক পাশে ফ্যান লাগানো আছে, মাঝখানেও একটা ফ্যান ঝুলানো আছে, আর তোমার বেড়ার ওই পাশে দেখো উপরের দিকে কিছু মানে জানালার মতো আছে অর্ধেক খোলা। তারপরে দেখো যে একটা আবার মানে একটু ওইটাকে আমরা কুলিং প্যাড বলি, এবং নিজের মেঝেতে দেখো পানির পাইপ, খাবারের পাত্র, তারপরে ফিডের হপার এইটা আছে, আর বাহিরের দিকে একটা ফিড সাইলো আছে। এইরকম আসলে একটা টানেল ভেন্টিলেটেড পোল্ট্রি হাউসের চিত্র। এবং ফ্যান যেই প্রান্তে আছে তার অপোজিট প্রান্তটা কিন্তু একদম ফাঁকা, তার মানে এই পাশ দিয়ে বাতাস ঢুকবে, আর ওই ফ্যানগুলোর নাম হলো এক্সস্ট ফ্যান, সে বাতাস টেনে নেবে। যখন সে বাতাস টানে, তোমার ঘরের বেড়া যদি দুই পাশে আমি ক্লোজ করে দেই, শুধু অপোজিটের বেড়াটা যদি ওপেন রাখি, তাহলে কি বাতাসটা একটা টানেলের মতো দিয়ে পাস হবে না? টানেল বলতে কর্ণফুলী টানেল আছে না, শুধু দুই মাথা খোলা, এক পাশে যদি ফ্যান লাগায় বাতাস টানি, আর এক পাশে ফ্যান বাতাস ঢোকার রাস্তা তো একটাই, তাহলে মাঝখানে মনে হচ্ছে যেন বাতাসটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু এই ঘরের নাম হলো টানেল ভেন্টিলেটেড হাউস। মনে থাকবে? স্যার এই হাউসের দুই সাইডে কি কোনো শেড থাকবে না? না না, দুই সাইডে থাকবে। এটা তোমাদেরকে বোঝার সুবিধার্থে ওইটা ছবিতে ওপেন করে দেখানো হয়েছে। আসলে উপরেও ঢাকা থাকবে, দুই পাশেই ঢাকা থাকবে, শুধু এক পাশে ফ্যান থাকবে আর এক পাশে ছিদ্র থাকবে। তোমার দুই যে সাইড গুলো আছে সেইগুলো কিন্তু জানালা দিয়ে কন্ট্রোল হবে। যদি আমার এক কর্নারে ওপেনিং দিয়ে যদি দেখা যায় যে পর্যাপ্ত বাতাস আমি পাচ্ছি না, তখন আমি সাইডের জানালাগুলো খুলে দিয়ে যেন বাতাসটা ইন করাইতে পারি, এটা প্রয়োজনে। কোন কোন ঘর আছে ওই সাইডে কিছুই নেই, জানালা প্রয়োজনে নেই, শুধু এক প্রান্তে বাতাস ঢুকবে আর এক প্রান্তে বের হয়ে যাবে, বাতাসটা বার্ডের গা বরাবর বয়ে যাবে। বুঝতে পারছো? টাচ করে করে যাবে বাতাসটা, মুরগিরা ঠান্ডা ফিল করবে। প্রিন্সিপালটা ক্লিয়ার? নিচেরটা দেখো যে এক্সস্ট ফ্যান এখানে, আর অপর দিকে এয়ার ইনটেক আছে, অপর প্রান্তে কুলিং প্যাড আছে, এয়ার ইনটেক আছে, এখানে ফ্লোর আছে। এক্স্যাক্টলি এইরকম একটা ঘর। আরো তোমরা ইউটিউবে সার্চ দিলে কিন্তু এটা খুবই সুন্দরভাবে দেখতে পারবা। আচ্ছা, আমার মনে হয় যে একটা কমন স্পেসিফিকেশনস ইন ডিজাইনিং ওপেন এন্ড ক্লোজড পোল্ট্রি হাউস। এখানে দেখো যে তার ঘরের প্রস্থটা কত হবে, হাইট কত হবে, লেংথ কত হবে, শেপ কত হবে, এক্সস্ট কত হবে, ডোর, ইনসুলেশন, ফ্লোর, ওরিয়েন্টেশন, সব কিন্তু এখানে 11টা পয়েন্টে দেওয়া আছে। এইগুলোকে আরো একটু রিফাইন করতে হবে তোমাদের। আমাদের সাইড ওয়ালটা কতটুক হবে, তারপরে কর্নার ওয়াল কতটুক হবে। এখানে দেখো কিছু রিয়েল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। একটি হচ্ছে যে একটা ওপেন সাইডেড হাউস যখন করি আমরা, এটাকে ওভারহ্যাং বলি, 2 থেকে 3 ফিট। এই ছবিটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এবং এটা 2 থেকে 3 ফিট দেয়া আছে, তাই না? আমাদের দেশে কিন্তু আমরা বলি, আমাদের যেভাবে ঝড়ঝাপটা আসে আমরা 4 ফিটের নিচে দিতে নিষেধ করি, যে এটা 4 ফিট দিতে হবে এই ওভারহ্যাংটা।
আচ্ছা, এটা একটা দেখাইলাম। এরপরে দেখো নিচেরটাতে কিন্তু ড্রপড সিলিং বলা আছে। ড্রপড সিলিং মানে উপরের ঘরের দেখো সিলিংটা নাই, শুধু টিন দেওয়া। এখন যদি আমি এখানে এক্সস্ট ফ্যান বা বাতাস যদি টানার ব্যবস্থা করি, তাহলে বাতাস কিন্তু অনেক জায়গা জুড়ে এখানে ফ্লো হবে। তা আমার বাতাস ফ্লোটা কি নিচে দরকার না উপরে দরকার? নিচে। কারণ মুরগি থাকে নিচে, মুরগির গা বেয়ে বেয়ে যেন বাতাসটা যায়, তাহলে কিন্তু মুরগি চিল ফিল করবে, তাই না? সেজন্য আমরা যে একটা সিলিং দিতে পারি সেটা কিন্তু ড্রপ সিলিং, মানে তোমার একটু যেন নিচু করে সিলিংটা দেই। আমাদের যে ব্রয়লার ঘরটা আছে দেখবা যে সিলিং দিয়ে জায়গাটাকে এত ছোট বানানো হয়েছে যে বাতাসের পরিমাণটা যেন অল্প লাগে। এবং এক্সস্ট ফ্যান দিয়ে যখন আমি টানতে যাব, আমার তো বেশি বাতাস হলে বেশি ফ্যানের বিদ্যুৎ খরচ যাবে, ফ্যানের সংখ্যা বেশি দিতে হবে। তাহলে এখানে কিন্তু আমার একটা ইকোনমি জড়িত আছে। আচ্ছা, এরপরে দেখো ঘরের ফাউন্ডেশনের ক্ষেত্রে দেখো এই 1.5 ফিট একটা ফাউন্ডেশন দেওয়া হয়েছে উপরের ডানে দেখো। এরপরে এটা 1.5 ফিট হবে নট নেসেসারি, এটা তোমার আশেপাশে যে জমি থেকে এটা সাফিসিয়েন্ট উঁচু হইতে হবে যেন পানি ময়লা এগুলো যেন নিচে যায়, বন্যা হয়ে যেন পানি তোমার এখানে না ঢোকে। এর নিচে তারপরে নিচে দেখো ঘরের প্রস্থটা 30 ফিট দেখানো হয়েছে এখানে। তো এইটা আসলে ওপেন সাইডেড ঘরে আমরা 30 ফিট বাংলাদেশে বলি না, আমি প্র্যাকটিক্যাল নলেজ থেকে বলি যে 25 ফিটের বেশি হওয়া উচিত নয়। 30 ফিট দিলে ক্ষতি নেই, তবে 25 ফিটে বেস্ট পারফরমেন্স পাওয়া যায় বাংলাদেশে। স্যার 25 ফিট প্রস্থে যদি আমরা ওপেন সাইডেড হাউস তৈরি করি তাহলে সেখানে কয়টা ব্রয়লার আমরা রেয়ার করতে পারবো? এখন বিষয় হলো যে তোমার লম্বা কতটুকু। তুমি 25 ফিট প্রস্থের বেশি দিবা না, লম্বা তো তোমার জমি যতটুকু পারমিট করবে তুমি দিতে পারবা, রাইট? তাহলে তোমার সে ফর এক্সাম্পল 100 ফিট তুমি লম্বা ঘর করলা, 25 ফিট প্রস্থ, তাহলে 2500 স্কয়ার ফিট, তাই না? 25 তাহলে 1 স্কয়ার ফিটে যদি তুমি একটা ব্রয়লার পালন করতে পারো, 2500 স্কয়ার ফিটে 2500 বার্ড পালন করতে পারবা, হিসাব সোজা। তো তোমার কি তথ্য জানতে হবে? তথ্য জানতে হবে যে একটা ব্রয়লারের জন্য কত স্কয়ার ফিট জায়গা লাগে, একটা লেয়ারের জন্য কত স্কয়ার ফিট লাগে, জি স্যার বুঝতে পারছি। হাঁসের জন্য কতটুকু লাগে। আমরা এখন বলতেছি যে ঘরটা আমরা তৈরি করব, করার পরে যখন জায়গা মেপে দেখবো যে আমার এতটুকু জায়গা আমি করতে পারলাম, তাহলে ওই অনুযায়ী বার্ড দেব, রাইট? কারণ তুমি যে ঘরগুলো করবা, তোমার ফার্ম যে তুমি বসাইবা, মানুষ তো তোমাকে নানান ধরনের জমি দেখাবে। কেউ দেখাবে হয়তো ত্রিকোণাকৃতির জমি, কেউ 4 কোণাকৃতির, কেউ পুকুরের উপরে। তা তোমাকে তো মনে করো যে বার্ডের সংখ্যা অনুযায়ী একটা ঘর করতে গেলে তুমি মাটি ভরাট করে পয়সা খরচ করতে পারবে না। তোমাকে করতে হবে জায়গা যেভাবে পারমিট করে ওইভাবে ঘর করতে হবে, এই স্পেসিফিকেশন মেনে। বুঝতে পারছো? এরপরে বার্ডের সংখ্যা তোমার স্যার হুম। স্যার 2500 স্কয়ার ফিটে জমির পরিমাণ কতটুকুর মতো লাগবে? এখন তোমাকে জানতে হবে 1 ডেসিমাল জমি কত স্কয়ার ফিট থাকে। 435 স্কয়ার ফিট 1 ডেসিমাল জমি হয়, 1%, রাইট? এবং আমাদের আরো এরপরে এক সাবজেক্ট সব যাবে না, একটা ফার্ম করতে গেলে একটা ফার্মের কত পার্সেন্ট জমি পতিত রাখতে হয়, কত পার্সেন্ট ঘরের জন্য ব্যবহার হয়, কত পার্সেন্ট রাস্তার জন্য ব্যবহার, কত পার্সেন্ট অফিসিয়াল ঘরের জন্য ব্যবহার হয়, আমাদের কিন্তু এটা প্র্যাকটিক্যাল আছে, আমরা শেখাবো ইনশাল্লাহ। বুঝতে পারছো? একজন তোমাকে 10 বিঘা জমি দিল, এখানে আসলে বার্ড রেয়ারিং ঘরের মানে মোট ঘরের কত স্কয়ার ফিটের ঘর হবে বার্ডের জন্য সেটা কিন্তু আমরা পড়াবো। আমাদের একটা লেআউট, ফার্ম লেআউট নামে একটা টপিক আছে, আমরা সেখানে পড়াবো। ক্লিয়ার? জি স্যার। ওকে। এরপরে দেখো ঘরের হাইট এখানে 10 থেকে 12 ফিট বলেছি। আমাদের ওয়েদারে কিন্তু তোমার আমি বলি যে 12 ফিট তো মাস্ট আমাদের ওয়েদারে। এখন আগে আমরা 10 ফিট বলেছিলাম, এখন রুফটপ পর্যন্ত 12-র নিচে না, অনেক সময় আমরা 14 বলি। তবে সাইডের উচ্চতাটা কিন্তু ঠিক আছে 8 থেকে 10 ফিট। এই যে দেখো তোমাদের এখানে লালটা মানে হলো টুইয়া পর্যন্ত না, আর এখানে হলো 8 থেকে 10 ফিট হলো মানে সাইডটা। এই সাইডটা কিন্তু ঠিক আছে, বাট টুইয়াটা আমরা ওপেন করি, বেশি লং করি।
14 ফিট পর্যন্ত করি আমরা, 14 ফিট 15 ফিট। এরপরে দেখো সাইড ওয়াল গুলো দেখো, এই যে মানুষের একটা হাত দিয়ে দেখো সলিড ওয়াল। আমাদের কিন্তু অনেক বড় সলিড ওয়াল দেওয়া যাবে না, এখন আমরা বলি যে 1 থেকে 1.5 ফিট, 1 ফিটের বেশি আমরা ব্রয়লারের ওপেন শেডে দেই না। আর যে সাইডের যে ওপেনিংটা, সাইডের ওপেনিংটা তাহলে 1 ফিট চলে গেলে 8 ফিট যদি হয় পুরোটা, বা 10 ফিট হয়, তাহলে বাকিটা ওয়্যার নেট দিয়ে উপরের দিকে সলিড আছে, যেটা সিলিং বরাবর। সিলিং এর উপরেও কিন্তু সাইডে কিন্তু একটু সলিড ওয়াল আছে। আচ্ছা, এরপরে দেখো তোমার নিচের একদম নিচের ছবিটা দেখো, যে আমরা খাঁচায় মুরগি পালন করেছি এবং এখানে মাল্টি স্টোরেড বিল্ডিং এর মতো দেখো, ফ্লোর থেকে বাতাস যেন এক পাশে ঢুকবে আর এক পাশে উইদাউট এনি অবস্ট্যাকল এটা বের হয়ে যাবে। এরপরে দেখো আরো কিছু ঘর, এলিভেটেড ফ্লোর। এই বামের যে ঘরটা দেখো আমি কারসর দিয়েছি, এলিভেটেড ফ্লোর 7 থেকে 8 ফিট যেন নিচে ফ্লোরটা থাকবে এবং ময়লা লিটার টিটার জন্য এখানে পড়ে, একজন মানুষ যে কোনো সেখানে গিয়ে লিটার গুলো কালেক্ট করতে পারে। অনেকে এলিভেটেড ফ্লোর করে 2 ফিট এলিভেটেড ফ্লোর দেয়, সেটা হবে না। সেটার বৈজ্ঞানিক কারণ হলো লিটারটা শুকাইতে হবে, অ্যামোনিয়া গ্যাস যেন বের হয়ে যায়, যাতে করে মানুষ যেন সেখানে অ্যাপ্রোচ করতে পারে এটা। আর ডান পাশে দেখো তোমার এখানে 2 সারির যে খাঁচা যেন বসে, এইভাবে কিন্তু আমাদের ঘরের প্রস্তটা চিন্তা করতে হবে। আমি এমন ভাবে চিন্তা করলাম যে ঘরের খুঁটিটা এক জায়গায় দিলাম উইদাউট এনি কনসিডারেশন, খুঁটি দিয়ে দেখলাম যে হায় হায় আমার তো আর এই খাঁচা বসে না। সেজন্য কি করতে হবে, আমাকে আগে খাঁচার মাপ জানতে হবে, বাজারের অ্যাভেলেবল খাঁচাগুলো, তারপরে কিন্তু আমাকে এই খুঁটিটা ডিজাইন করতে হবে, পজিশনিং করতে হবে। তো সেই কাজটা মূলত ইঞ্জিনিয়ারিংরাও বলবে, কিন্তু তোমার কাছে তথ্য নেবে। ইঞ্জিনিয়ার হয়তো জানে না যে বাজারে কত ধরনের খাঁচা আসছে, কারণ সে তো সিভিল ইঞ্জিনিয়ার। সে তোমার কাছে তথ্য নেবে, নিয়ে কিন্তু সে ওইভাবে পিলারটা শো করবে ড্রয়িং এর ভিতরে। তুমি দেখো বামে আছে একটা মাল্টি স্টোরেড বিল্ডিং, তারপরে ডানে আছে এলিভেটেড ফ্লোর একটা বিল্ডিং। এগুলো এক্সাম্পল ছবি সহ দিয়েছি। এরপরে আমার মনে হয় যে আমরা অনেক হ্যাঁ হ্যাঁ আমরা টাইপ অফ ফ্লোর আজকে পড়াবো না, আমরা পরে যাব। এখন আমি একটু শুধু জিজ্ঞেস করতে চাই, আমি 2-3 মিনিটের মধ্যে ছেড়ে দেব, আমাদের কি কোনো নলেজের এনহান্সমেন্ট হয়েছে? মাহিমা 139, মাহিমা জি স্যার। কিছু শিখেছো? কি মনে হলো আজকে? কিছু শিখলাম, অনেক কিছু নতুন নতুন আইডিয়া জানতে পারলাম। এখন এইটা তোমার আমার মাথায় তো আছেই, তোমার মাথায় যাবে কিভাবে সেটা বলো। এগুলো পড়তে হবে। আমি যেভাবে বলছি কনফিডেন্টলি, আমি যদি তোমাকে বলি পরের লেকচারে যে তুমি 5 মিনিট বলো তো এই হাউসের উপরে, বলতে হবে কিন্তু। দিস মেসেজ ফর এভরিবডি, আমি যে কাউকে কিন্তু জিজ্ঞেস করবো এবং আমি এটা দেখতে চাই, আমি এটা নোটটা দিয়ে দেবো তোমাদেরকে এখন। আমি দেখতে চাই যে তোমরা 5 মিনিট বলতে পারতেছো ঘরের উপরে, আমি যতটুকু বলেছি এতটুকু। ওকে, এভরিবডি গট দ্য মেসেজ? জি স্যার। জি স্যার। জি স্যার। আমার কথা বোঝো নাই বা ক্লিয়ার নয় এমন কেউ আছো? কেউ আছো? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমরা এরপরের যে লেকচারটি, আমি আশা করছি আমি আর মেকানিক্যাল প্রবলেম পড়বো না।